প্রতীক কাকে বলে, সংকেত কাকে বলে, এটা নর্মাল থিওরিটিক্যাল। হ্যাঁ, এটা আমরা শিখছি। সংকেত কাকে বলে এটাও শিখছি। তাইলে আমরা এই পর্যন্ত প্রতীক কাকে বলে, সংকেত কাকে বলে দিতে পারবো। কিন্তু যখনই বলবে যোজনী কাকে বলে, তখনই বুঝবা যে কোনো একটা মৌল তার শেষ কক্ষপথে কোনো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করার যে ইলেকট্রন সংখ্যা, সেটাই হচ্ছে যোজনী। খুব ভালো করে বুঝো। ধরো এটা হচ্ছে সোডিয়াম। হ্যাঁ, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তার মানে অবশ্য তার ইলেকট্রন সংখ্যাও কি 11। এখন যদি সে একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে তার ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে কি 10। আর যেহেতু ত্যাগ করতেছে, সেহেতু ইলেকট্রন কমে যাচ্ছে। তাই ইলেকট্রন কমে গেলে সোডিয়ামের যে পারমাণবিক গঠন, সেখানে দেখা যাবে যে কেন্দ্রে প্রোটনের সংখ্যা বেড়ে গেছে। তার কারণে এটা হয়ে যাবে প্লাস। কয়টা বাড়ছে? তাহলে কক্ষপথে আছে, বাইরের কক্ষপথে আছে কয়টা? 10টা, যেহেতু একটা কমে গেছে। আর ভিতরে কক্ষপথে আছে, সেন্ট্রালে প্রোটন আছে 11টা। সুতরাং এইটার সাপেক্ষে, ইলেকট্রনের সাপেক্ষে প্রোটন একটা বেশি। এই জন্য এখানে প্লাস চিহ্ন আসবে। এবং এটাকে আমরা বলবো কি? ক্যাটায়ন। কি বলবো? ক্যাটায়ন। ক্যাটায়ন। আর এই ক্যাটায়ন হওয়ার যে একটা আকাঙ্ক্ষা, পরমাণুর ক্যাটায়ন হওয়ার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা কেন তৈরি হয়? সে আয়নিত কেন হইতে চায়? ধরো ক্লোরিন, আমি যা যা লিখতেছি এটা খাতায় লিখে নিও। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। ঠিক আছে? ওর ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, 2, 8 আর কি 7, এই হচ্ছে 17। আর সোডিয়ামে ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, তাহলে দেখব 2, 8, 1, 11। তো এখন এই 2, 8, 1 হওয়ার কারণে এর লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা একটা। হ্যাঁ, আর ক্লোরিনের লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 7টা। তো সোডিয়াম কেন ইলেকট্রন ত্যাগ করবে আর ক্লোরিন কেন ইলেকট্রন গ্রহণ করবে? এটার কারণ কি? এটার একটা নির্দিষ্ট কারণ আছে। সেই কারণটা হচ্ছে তারা নিষ্ক্রিয় গ্যাসের মতন আচরণ করতে চায়। নিষ্ক্রিয় গ্যাস আমাদের মৌলের পর্যায় সারণীর একদম লাস্ট গ্রুপের 8টা মৌল: নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, র্যাডন। তো এই জায়গাগুলোর, এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে যে এদের লাস্ট কক্ষপথটা পরিপূর্ণ থাকে। যেমন ধরো প্রথম কক্ষপথ হচ্ছে 2, এর বেশি ইলেকট্রন প্রথম কক্ষপথ নিতে পারে না। দ্বিতীয় কক্ষপথ 8টার বেশি ইলেকট্রন নিতে পারে না। তৃতীয় কক্ষপথ 18টার বেশি ইলেকট্রন নিতে পারে না। চতুর্থ কক্ষপথ কি 32টা বেশি ইলেকট্রন নিতে পারে না। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। নিষ্ক্রিয় গ্যাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসের মানে যেই কক্ষপথই হোক, যেমন নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে? সরি, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, হিলিয়াম। আর নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। এখন তুমি যদি হিলিয়ামের আহ, ইয়ে করো, ইলেকট্রন বিন্যাস করো, তাহলে দেখবো হচ্ছে 2 এর পরে শেষ। তার মানে প্রথম কক্ষপথ ফিল আপ হয়ে গেছে। তার মানে না এ ইলেকট্রন ছাড়বে, না ইলেকট্রন গ্রহণ করবে। অন্যান্য যে কোনো মৌলর লাস্ট কক্ষপথে হয় ইলেকট্রন গ্রহণ করবে, না ইলেকট্রন ছাড়বে। তো যদি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সে কি হয়ে যাবে? ঋণাত্মক। আর যদি সে ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে কি হয়ে যাবে? ধনাত্মক। কিন্তু সে ইলেকট্রন ছাড়বে কেন? কারণ সে দেখতেছে যদি একটা ইলেকট্রন যদি সে ছেড়ে দেয়, তাহলে 2, 8, তার মানে এই সোডিয়ামটাই তখন হয়ে যাবে Na+। তখন Na+টা আচরণ করতেছে কার মতন? নিয়ন নিষ্ক্রিয় গ্যাসের মতন। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। কারণ নিয়নের পারমাণবিক সংখ্যা 10, সোডিয়াম প্লাসেরও কি পারমাণবিক সংখ্যা 10। তার মানে কি, এও তখন এ তো কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই নিষ্ক্রিয় গ্যাস মানেই হচ্ছে এরা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তো
যোজনী মানে হচ্ছে সে কি পরিমাণ ইলেকট্রন ত্যাগ করে, নিষ্ক্রিয় গ্যাস হবে, অথবা সে কি পরিমাণ ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাস হবে। ধরো ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সে হয়ে যাবে কি ক্লোরিন মাইনাস, এবং তার পারমাণবিক সংখ্যা তখন ইলেকট্রন বেড়ে যাবে, এই জন্য তার পারমাণবিক সংখ্যা হয়ে গেল কি 18। তাহলে ক্লোরিন মাইনাসটা আবার আচরণ করতেছে কার মতন? আর্গনের মতন, কারণ আর্গনের পারমাণবিক সংখ্যা কত? 18। কথা কি তুমি বুঝতে পারছো? জি স্যার। তাইলে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতেছে কেন? আর্গন হওয়ার জন্য। সোডিয়াম ইলেকট্রন ছাড়তেছে কেন? নিয়ন হওয়ার জন্য। কারণ সোডিয়ামকে যদি আর্গন হইতে হয় তাহলে 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তো 7টা ইলেকট্রন গ্রহণ করা সহজ নাকি একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ? একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ। এই জন্যই যত রকমের ধাতু, কি বললাম? ধাতু, ধাতু যা আছে এরা সবাই হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। কি বললাম? এরা সবাই ইলেকট্রন ত্যাগ করে। ধাতু বেশিরভাগই ইলেকট্রন ত্যাগ করে, আর অধাতু বেশিরভাগই কি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আমি এখানে এই এতটুকু কথার মধ্যে প্রায় 4টা গুরুত্বপূর্ণ কথা বলছি, যেটা কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। প্রথম কথা হচ্ছে ধাতু ইলেকট্রন ত্যাগ করে। লিখে নাও, ধাতু বেশিরভাগ সময় ইলেকট্রন ত্যাগ করে। ব্যতিক্রম আছে, বাট ব্যতিক্রম নিয়ে আমরা পরে গল্প করব। প্রথম কথা হচ্ছে ধাতু বেশিরভাগ সময় ইলেকট্রন ত্যাগ করে করে সে নিষ্ক্রিয় গ্যাসে রূপান্তরিত হতে চায়। এই কথাটা লিখে নাও, ঠিক আছে? তারপর যেমন লিখে নিচে লিখে নাও যে সোডিয়াম 11 একটা ইলেকট্রন ত্যাগ করলে, মানে মাইনাস ই দিয়ে মাইনাস দাও চিহ্ন, একটা ইলেকট্রন ত্যাগ করলে সে সোডিয়াম প্লাস হয়ে যায়। 10, যখন সে আয়নিত অবস্থায় থাকে তখন সে নিয়নের মতন আচরণ করে, সে ক্যাটায়নের রূপ নেয়, মানে ধনাত্মক আয়ন। একটু লিখছো? স্যার আপনি বললেন সে ধাতু ইলেকট্রন ত্যাগ করে এবং সে ক্যাটায়নে রূপান্তরিত হয় নিষ্ক্রিয় গ্যাসের মতন আচরণ করার জন্য। কারণ সে যদি আয়নিত হয়ে যায় তাহলে তো সে আর বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। যেমন আমি যখন ক্লোরিনের সাথে একটা সোডিয়াম পরমাণুকে যখন আমি একটা ক্লোরিন পরমাণুর সাথে বিক্রিয়া করাবো, তখন এরা কিন্তু একটা জাস্ট মৌলের পরমাণু, কিন্তু বিক্রিয়া করার পর সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিবে, এই জন্য হয়ে যাবে সোডিয়াম প্লাস। আর ওই ইলেকট্রনটা ক্লোরিন আবার কি করবে? গ্রহণ করবে, এই জন্য হয়ে যাবে ক্লোরিন মাইনাস। এই জন্য আমরা এটাকে কি লিখতে পারি? সোডিয়াম ক্লোরাইড, কারণ এর যোজনী 1, এই জন্য সে ক্লোরিনকে দিছে 1। কথাই বুঝতে পারছো? জি ক্লোরিনের স্যার। নিচে সে যোজনী দিছে 1, আর ক্লোরিনের যোজনী 1, এই জন্য ক্লোরিন তাকে যোজনী দিছে 1। এখন যদি দুই পাশে যোজনীর সংখ্যা একই রকম থাকে তাইলে আমরা এটাকে লিখতে পারি কি? শুধু সোডিয়াম ক্লোরাইড লিখতে পারি। তুমি পুরো চেনটা লিখে রাখো, কারণ আমরা সামনে বিক্রিয়া করব। প্রথমে ছিল নর্মাল একটা মৌল, ঠিক আছে? তারপর সে ওই নিষ্ক্রিয় গ্যাসের মতন আচরণ করার জন্য সে কি করলো? ইলেকট্রন ত্যাগ করে দিল। আর এ নিষ্ক্রিয়ণ গ্যাসের মতন আচরণ করার জন্য সে ইলেকট্রন গ্রহণ করলো। এখন গ্রহণ করার কারণে এ ক্যাটায়ন হয়ে গেল, এ অ্যানায়ন হয়ে গেল, এবং এ একে তার ইলেকট্রন দিয়ে দিল, এ একে তার ইলেকট্রন দিয়ে দিল। তার মানে এ যোজনী 1 একে দিল, আর এর যোজনী 1 একে দিল। এক এক একই কথা, এই জন্য আর লিখলাম না সোডিয়াম ক্লোরাইড। কথা কি বুঝছো? জি স্যার। এই পুরো চেইনটা লিখো। এটা 2 নাম্বার কথা। লেখা শেষ হলে বলিও। জি স্যার, লেখা শেষ। কি লিখছো বলো? ধাতু বেশি ধাতু বেশিরভাগ সময় ইলেকট্রন ত্যাগ করে এবং সে ক্যাটায়নে রূপান্তরিত।
ইলেকট্রন ত্যাগ করে সে কি আয়নে রূপান্তরিত হয়? ক্যাটায়নে রূপান্তরিত হয় নিষ্ক্রিয় গ্যাসের মতন উদ্দেশ্য কি? ক্যাটায়নে রূপান্তরিত হওয়ার উদ্দেশ্য কি? নিষ্ক্রিয় গ্যাসের মতন আচরণ করা। করার জন্য। বুঝতে পারছো? তারপর জি কি স্যার। লিখছো? 2 নাম্বার কি লিখছো? উদাহরণ লিখতে বলছিলেন না এরপরে? হ্যাঁ হ্যাঁ, কি লিখছো বলো? এটা হচ্ছে Na Na প্লাস প্লাস Cl মাইনাস Na NaCl, সো মানে সোডিয়াম ক্লোরাইড। মানে এইটা তুমি লেখো নাই, এই যে এই প্রথম লাইনটা লেখো নাই যে সোডিয়াম 11 মাইনাস ইলেকট্রন মাইনাস সোডিয়াম প্লাস 11 হয়ে গেল 10, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে লিখছো এটা? ক্লোরিন 17, একটা ইলেকট্রন যোগ করে হয়ে গেল কি ক্লোরিন 18 প্লাস। স্যার ক্লোরিন একটা লিখছে, এই সোডিয়াম একটা লিখিনি। সোডিয়ামটা লিখে ফেলো, মানে এটা যে একটা ইলেকট্রন গ্রহণ করে মানে ইলেকট্রন ছেড়ে যে 10 হয়ে গেল, এটা তো ধাতুর উদাহরণ। আর ক্লোরিনটা হচ্ছে অধাতুর উদাহরণ। অধাতু সবসময় ইলেকট্রন গ্রহণ করে। এটা হচ্ছে লিখে নাও আরেকটা পয়েন্ট। অধাতু বেশিরভাগ সময় ইলেকট্রন গ্রহণ করে করে ঋণাত্মক আধান বিশিষ্ট হয়। লিখছো? জি স্যার। আচ্ছা, তাহলে ধাতু ইলেকট্রন গ্রহণ করে ক্যাটায়ন হতে চায়, নিষ্ক্রিয় গ্যাসের মতন রূপ করতে চায়, ধনাত্মক আধান হতে চায়। অধাতু ইলেকট্রন গ্রহণ করে ধনাত্মক আধান ঋণাত্মক আধান বিশিষ্ট হতে চায়, এটাকে বলে অ্যানায়ন। কি বলে? অ্যানায়ন। তার মানে অধাতু ঋণাত্মক হয় অ্যানায়ন হয়, আর ধাতু ধনাত্মক হয় ক্যাটায়ন হয়। ঠিক আছে? জি স্যার। আর এই বিক্রিয়াটা লিখছো ভেঙে ভেঙে? সোডিয়াম একটা নর্মাল মৌলের পরমাণু, ক্লোরিন একটা নর্মাল মৌলের পরমাণু, তারপর এ ইলেকট্রন ছেড়ে দিয়ে প্লাস হয়ে গেল, এ ইলেকট্রন গ্রহণ করে মাইনাস হয়ে গেল। হ্যাঁ, জি স্যার, এটা লিখছি। ওকে। এখন তাইলে আমরা যোজনীর সংজ্ঞা কি পাইলাম আমাকে একটু বলো তো। বলো এবার যোজনী তাইলে কি? হ্যালো, জি স্যার। যোজনী তাইলে কি বলো? বলতে পারতেছো না? হ্যালো, যোজনী। কি বুঝলা? মানে এতক্ষণ ধরে যে আমি কথাগুলো বললাম এর দ্বারা তুমি কি বুঝলা? জি স্যার, যোজনী হলো মানে কোন মৌলের একটি পরমাণু। স্যার বই থেকে বলবো? না না, তুমি নর্মালি মাথা থেকে বলো যে একটা পরমাণু, একটা মৌলের পরমাণু ইলেকট্রন আচ্ছা, একটা মৌলের পরমাণু কতগুলা ইলেকট্রন গ্রহণ মানে করবে। মৌলের পরমাণুকে গ্রহণ করতে পারবে? হ্যাঁ, মানে মানে কতগুলো ইলেকট্রন সে গ্রহণ করবে অথবা কতগুলো ইলেকট্রন সে ত্যাগ করবে, ওই ইলেকট্রনের
গ্রহণ বা ত্যাগ করার যে সংখ্যাটা, ওই সংখ্যাটাই হচ্ছে কি ওই মৌলের যোজনী, ওই মৌল বা ওই যৌগমূলকের যোজনী। কি বললাম? ওই মৌল বা ওই যৌগমূলকের যোজনী। কথা বুঝতে পারছো? জি স্যার। যেমন সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনী হচ্ছে টেবিল মুখস্থ হয় নাই। 11। ওটা যোজনী না বাবা, ওটা পারমাণবিক সংখ্যা, লিখে নাও। বইতে লিখে নাও, এটা যোজনী না, এটা পারমাণবিক সংখ্যা। যোজনী কত সোডিয়ামের? সোডিয়ামের যোজনী হচ্ছে এটা মুখস্থ করার বিষয় না। যোজনী 1। কেন যোজনী 1 এক? 1 1 কারণ এটা একটা পরমাণুকে, মানে একটা পরমাণুকে ধরতে পারে। আমি যে এতক্ষণ ধরে বুঝাইলাম, তুমি তো বইয়ের কথাটাই বলতেছো দেখে দেখে, তা আমার কথার কোনো গুরুত্বই রইল না। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে না গ্রহণ করে? সোডিয়াম ইলেকট্রন গ্রহণ করে। তুমি এতক্ষণের পুরো কথাতে এটাই বুঝছো যে সোডিয়াম ইলেকট্রন গ্রহণ করে। জি স্যার। সোডিয়াম ধাতু না অধাতু? সোডিয়াম ধাতু। তো ধাতু ইলেকট্রন গ্রহণ করে না বর্জন করে? ধাতু ইলেকট্রন ত্যাগ করে, তারপরে ক্যাটায়ন হয়। হ্যাঁ, তাহলে ধাতু ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে সেই ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন হয় কিসের জন্য? যাতে ইলেকট্রন অন্য কেউ গ্রহণ করে, তাই না? জি স্যার। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন কেন ত্যাগ করে? সে 2-5টা করে না কেন? উম, সে একটা ইলেকট্রন ত্যাগ করলে তার ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে কত? 10। জি স্যার। আর তার উপরে চিহ্ন আসবে কি একটা প্লাস। জি স্যার। তাহলে একটা ইলেকট্রন সোডিয়াম ত্যাগ করে কেন? যেমন ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12। স্যার নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করার জন্য, বা রাইট, তাহলে সোডিয়াম 10 হওয়া মানে হচ্ছে এ হয়ে গেল কি নিয়ন 10-এর নিষ্ক্রিয় মতো, গ্যাস। নিয়ন 10-এর মতন হয়ে গেল। কথা কি বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। আর ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 2। এ কয়টা ইলেকট্রন গ্রহণ করবে না বর্জন করবে ম্যাগনেসিয়াম? ম্যাগনেসিয়াম বর্জন করবে। কেন বর্জন করবে? এই নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করার জন্য। হ্যাঁ, কয়টা বর্জন করবে? কয়টা বর্জন করলেও কি নিষ্ক্রিয় গ্যাস এ রূপান্তরিত হবে? 2টা বর্জন করবে। 2টা বর্জন করবে। তাই 2টা বর্জন করলে ওর ইয়ে ইলেকট্রন সংখ্যা কত হবে? 8টা। ওর পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, 2টা ছেড়ে দিলে ওর 8টা হয়ে যাবে। না স্যার 10। তাহলে ওর যোজনী কত হবে? যোজনী হবে 2। 2। তার মানে উপরে কত লিখবো? 2 2 প্লাস কত লিখবো? 2 প্লাস। তাহলে সে কোন নিষ্ক্রিয় গ্যাসের মতন আচরণ করলো? নিয়ন। নিয়ন। কারণ নিয়ন হচ্ছে কি 10। এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে সোডিয়াম
একটা ইলেকট্রন ছেড়েও সে নিয়মের মতন আচরণ করলো, ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়েও সে নিয়নের মতন আচরণ করলো। উদ্দেশ্য নিষ্ক্রিয় গ্যাসের মতন আচরণ করা, এর মানে হচ্ছে কি, তাকে ইলেকট্রন ত্যাগ করা বা গ্রহণ করা। ঠিক আছে, এই জন্য সোডিয়ামের যোজনী হয়ে গেল 1, ম্যাগনেসিয়ামের যোজনী হয়ে গেল কি 2। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার যদি আমি বলি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম মুখস্থ হয় নাই, পরমাণুর গঠন চ্যাপ্টারটা থেকে ওই টেবিলটাতে দেখে বলো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত। ওই টেবিলটা একটা আঙ্গুলের চিপায় রাখো, ওই টেবিল আর যোজনীর টেবিল, এই দুইটা টেবিল আমি পড়ে আসতে বলছিলাম গত পরশুদিন, ওই দুইটা আঙ্গুলের চিপায় রাখো। স্যার পড়ছি তো। কি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পইরে লাভ কি, আমার বলতে তো হবে, তুমি সব পইরে তো আমার বলতে না পারলে লাভ নাই। 13। 13। তাহলে ওর ইলেকট্রন বিন্যাস কি হবে? ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8 আর 3। 2 আর 3। তাহলে এ কি ইলেকট্রন ত্যাগ করবে না গ্রহণ করবে? ইলেকট্রন ইলেকট্রন ত্যাগ করবে, কেন? কারণ শেষের কক্ষপথে 3টা আছে, নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করার জন্য। নিষ্ক্রিয় গ্যাস যদি আমি 3টা আছে আর 5টা গ্রহণ করলে তো আমি 2, 8, 8 মানে 18 আর্গনের মতন আচরণ করতে পারতেছি। স্যার 3টা ছাড়ার চেয়ে 5টা গ্রহণ করা কঠিন, এই জন্য 3টা। রাইট, এই তো গুড বয়। তার মানে হচ্ছে অ্যালুমিনিয়াম সে 3টে ইলেকট্রন ত্যাগ করবে এবং সে 3টে ইলেকট্রন ত্যাগ করে তার অবস্থান তৈরি হবে কি অ্যালুমিনিয়াম 10, তাই না? প্রোটন সংখ্যা 3টা বেড়ে গেল, আর তখন তার যোজনী হয়ে যাবে কত? 3। 3 মাইনাস 3 মাইনাস মাইনাস হবে। প্লাস 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 প্লাস। এটা কি ক্যাটায়ন না অ্যানায়ন? ক্যাটায়ন। কার মতন আচরণ করলো? নিয়ন। তার মানে অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 13। 13। আপনি কি জিজ্ঞেস করছেন? অ্যালুমিনিয়ামের এখনের যোজনী নাকি, মানে না যোজনী না, মানে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা? তুমি তো, আমি প্রশ্ন করলাম তুমি উত্তর দিলা, তাই তুমি না বুঝিয়ে উত্তর দিলা। বললাম অ্যালুমিনিয়ামের যোজনী কত? যোজনী 3। কেন? কারণ তার 3টে ইলেকট্রন ছাড়ার প্রবণতা আছে তাই। জি স্যার। আর 3টে ইলেকট্রন ছাড়া মানে কি, সে 3টা পরমাণুর সাথে কি হইতে পারবে, কানেক্ট হইতে পারবে। অ্যালুমিনিয়ামের যোজনী 3টা প্রবণতা মানে কি, ও 3টা কার সাথে কানেক্ট হইতে পারবে? প্রোটনের সাথে কানেক্ট হতে পারবে। তুমি কি কথা বুঝছো? ওর হাত কয়টা? 3টা। 3টা। সেম যদি আমি ম্যাগনেসিয়ামের কথা বলি তাহলে ওর হাত কয়টা? ম্যাগনেসিয়ামের হাত এটাকে বলে গাঠনিক হাত। 2টা। হ্যাঁ, 2টা 2টা, এটাকে বলে গাঠনিক সংকেত। কি বলে? গাঠনিক সংকেত। তাহলে সোডিয়ামের হাত কয়টা? সোডিয়ামের হাত একটা। একটা। তার মানে যার যত যোজনী তার হাত ততগুলো, সে ওই হাত দিয়ে ততগুলো প্রোটনকে
নিজের সাথে সংযুক্ত করতে পারে। কি বললাম বলো তো? যার হার যত সে না, যার যোজনী যত, যার ইলেকট্রন যার ছাড়ার যোজনী যত হুম, যার যোজনী যত সে ততগুলা ইলেকট্রনকে তার সাথে ততগুলো পরমাণুকে ইলেকট্রন সে যদি ত্যাগ করে তাহলে ততগুলো পরমাণু কি হবে, তার সাথে সম্পৃক্ত হবে, তাই না? সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ না করতো তাহলে সে কি ক্লোরিনের সাথে বিক্রিয়া করতে পারতো? না স্যার। আর ক্লোরিন যদি ইলেকট্রন গ্রহণ না করতো তাহলে সে কি সোডিয়ামের সাথে বিক্রিয়া করতে পারতো? স্যার হ্যাঁ। না স্যার। এই জন্য এখন যোজনীর সংজ্ঞাটা খুব ভালো করে পড়ো। দেখো, যে মৌলের একটি হাত তার যোজনী হবে, এই যে উপর থেকে পড়ো, যৌগের সংকেত লেখার সময় আমাদেরকে মৌলের যোজনী সম্পর্কে জানতে হবে। মৌলের যোজনী না, সংখ্যা আরেকটু নিচে লেখা আছে তো। হ্যাঁ, আরেকটু নিচে লেখা আছে তো, ওই যে এই একেবারে লাস্ট বেড়ায় ওই যে কোন মৌলের যোজনী হলো ওই মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণু সাথে যুক্ত হয় তার সংখ্যা। হ্যাঁ, হাইড্রোজেন কেন বলছে? কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? হ্যালো। স্যার শোনা যাচ্ছে না। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। তাইলে যতগুলো ইলেকট্রন ছাড়বে তার মানে ততগুলো সে হাইড্রোজেনকে কানেক্ট করতে পারবে, তাই না? যদি ম্যাগনেসিয়ামের কথাই চিন্তা করো তাহলে সে কি দুইটা হাইড্রোজেনের সাথে কানেক্ট হতে পারবে। কথাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমি তোমাকে যদি বলি CH4, খেয়াল করো, এই CH4 কার সংকেত? লিখে নাও, মিথেন কার সংকেত? CH4 কার সংকেত? লিখে নাও, মিথেন। লিখছো? CH4। হ্যাঁ, লিখে নাও, মিথেন। CH4 মিথেন। লিখছো? স্যার। NH3 অ্যামোনিয়া, লিখে নাও। লিখছো? স্যার। NH3 অ্যামোনিয়া, লিখেও। এটা দুইটা আলাদা আলাদা ভাবে লিখো। আমি এখন আচ্ছা। গাঠনিক সংকেত এবং যোজনী বের করে বিক্রিয়া দেখাবো। আচ্ছা, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? আর হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা তো বলছিলাম মনে হয় 1। এক। নাইট্রোজেনের কত? হ্যালো। হ্যালো। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? স্যার বললামই তো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। 7। তাহলে ইলেকট্রন বিন্যাস কত? ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই
ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 5। তাহলে ও কয়টা ইলেকট্রন গ্রহণ করবে নাকি ত্যাগ করবে? ইলেকট্রন গ্রহণ করবে কয়টা? 3টা। তাহলে ও যদি 3টে ইলেকট্রন গ্রহণ করে তাহলে ও কি ধনাত্মক না ঋণাত্মক? ঋণাত্মক। তাইলে ও ঋণাত্মক হলে ওর আধান কি হবে, ক্যাটায়ন না অ্যানায়ন? অ্যানায়ন। কত অ্যানায়ন হবে? 3 3 মাইনাস। মাইনাস। আর ওর তখন পারমাণবিক সংখ্যা কত হয়ে যাবে? তখন পারমাণবিক সংখ্যা হয়ে যাবে হচ্ছে 10। সেম, তাহলে হাইড্রোজেন আছে 1, তাই না? জি হাইড্রোজেনের স্যার। হাইড্রোজেন অলওয়েজ মাথায় রাখবা, হাইড্রোজেন অলওয়েজ পজিটিভ হয়। কি হয়? পজিটিভ। কারণ ওই বেচারার লাস্ট কক্ষপথেতে একটাই ইলেকট্রন আছে, এই জন্য ও সবাই সাথে সমযোজী বন্ধন তৈরি করে। কি বন্ধন? সমযোজী বন্ধন। বন্ধন মূলত 4 প্রকার, বাট এখন তুমি 2 প্রকার মাথায় রাখো। এক প্রকার হচ্ছে যদি কোনো বন্ধন আয়ন তৈরির মাধ্যমে হয়, যেমন একটু আগে যেটা দেখাইলাম, সোডিয়াম ক্যাটায়ন হইছে, ক্লোরিন অ্যানায়ন হইছে। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন যোগ হয়ে সোডিয়াম ক্লোরাইড হইছে। এরকম বন্ধনকে আমরা বলি আয়নিক বন্ধন। লিখে নাও, বন্ধন 2 রকমের। রাসায়নিক বিক্রিয়ায় বন্ধন 2 রকমের। একটা হচ্ছে আয়নিক বন্ধন। তো সোডিয়াম এবং ক্লোরাইডের বিক্রিয়াটা লিখে নাও। রাসায়নিক বিক্রিয়ায় বন্ধন 2 রকমের, আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কি? সমযোজী বন্ধন মানে 2টা মৌল পরস্পর পরমাণু ত্যাগ করবে না, বাট দুইজন দুইজনের সাথে শেয়ার করবে। আমি দেখাচ্ছি, তুমি আয়নিক বন্ধনে লিখে নাও সোডিয়াম প্লাস ক্লোরিন ইকুয়ালস টু কি হবে? সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে প্লাস হবে, আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে কি হবে? মাইনাস হবে। তাই দুইজন ত্যাগ করলো এবং গ্রহণ করলো, এই জন্য এই বিক্রিয়ার নাম কি? আয়নিক বন্ধন। লিখছো? আয়নিক বন্ধন। এই বন্ধনটার নাম হচ্ছে আয়নিক বন্ধন, কারণ এইখানে সরাসরি ইলেকট্রন ত্যাগ করছে। কথা বুঝতে পারছো? জি স্যার। আরেকটা বন্ধনের নাম লেখো সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন যেমন কার্বন আর হচ্ছে হাইড্রোজেন। কার্বনের পরমাণু কয়টা বলো, পারমাণবিক সংখ্যা কয়টা? কার্বনের পারমাণবিক সংখ্যা 6। 6। তাহলে ইলেকট্রন বিন্যাস কত? 2 4। 2 4। তাহলে এখন সে কি ছাড়বে না গ্রহণ করবে? সে না, গ্রহণ করবে। কেন গ্রহণ করবে? গ্রহণ করবে কারণ কারণ স্যার গ্রহণ, এখানে তো কার্বনের 2টাই আছে, একটা হচ্ছে আস আর একটা এই আপনি যেটা বলছেন। এখানে তো ছাড়েও আবার ছাড়তেও পারে আবার নিতেও পারে। রাইট। তার মানে হচ্ছে কি, এ ছাড়তেও পারে নিতেও পারে, এই জন্য কার্বন সবসময় সমযোজী বন্ধন তৈরি করে। কি বন্ধন? সমযোজী বন্ধন। যার কারণে কার্বন 4টা ইলেকট্রন নিতেও পারে, আবার 4টা ইলেকট্রন কি ছাড়তেও পারে। এই যে একটা প্রবণতা, এই প্রবণতার কারণে কার্বন সবসময় কি করে? সমযোজী বন্ধন তৈরি করে। ও যদি ছাড়ে তাইলে হবে কি? C4-, তাই না? আর যদি সে গ্রহণ করে তাইলে হবে কি? C4-, প্লাস। আর ছাড়লে হবে 4+। যাই হোক, তার যোজনী তো হবে অলওয়েজ 4, তাই না? জি স্যার। তাইলে কার্বন, দেখো, সোডিয়ামের যোজনী 1, এই জন্য সোডিয়াম ক্লোরিনকে দিছে কি
এক, আর ক্লোরিনের না স্যার, যোজনী সবসময় 4 হয় না। আহ, এখানে তো একটা কার্বনের যোজনী তো এই 4টে যেটা দেওয়া আছে, কার্বনের যোজনী তো আরেক একটা আছে 2। তুমি মাথায় রাখো যে কার্বনের যোজনী বেশিরভাগ সময় 4 হয়, 2 হয় ওইটা হচ্ছে ব্যতিক্রম। আমরা ব্যতিক্রমটা একটু পরে শিখবো, কথা বুঝতে আচ্ছা পারছো? মাথায় আপাতত মানে এই রাসায়নিক বিক্রিয়ায় এবং রাসায়নিক বন্ধনে এই দুইটা চ্যাপ্টারে আমরা অসংখ্য ব্যতিক্রম পাবো, সেটার পার্সেন্টেজ 30 to 40%। কিন্তু বেসিক একটা ফরম্যাট আছে, যেই ফরম্যাটটা আমরা শিখে গেলে বেশিরভাগ জিনিসই আমি সলভ করতে পারবো। ক্লিয়ার? আর ব্যতিক্রমগুলো আমরা মুখস্থ করে ফেলবো। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সেম তাহলে কার্বন হাইড্রোজেনকে দিবে কত? যোজনী 4, এই জন্য এখানে দিবে 4। আর হাইড্রোজেনের যোজনী 1, তাহলে কার্বনকে দিবে 1। তাহলে C1H4 কে আমরা কি লিখতে পারি? CH4। তুমি কি কথা CH4। বুঝতে পারছো? জি স্যার। এইভাবে দুইটা উৎপাদ মিলে একটা, সরি, দুইটা বিক্রিয়ক মিলে একটা উৎপাদ গঠিত হয়, অথবা একাধিক বিক্রিয়ক মিলে একটা উৎপাদ গঠিত হয়। আর যখন একাধিক বিক্রিয়ক মিলে একটা উৎপাদ গঠিত হয়, তখন একে অপরকে যোজনী শেয়ার করে। কি করে? যোজনী শেয়ার। অথবা যোজনী ট্রান্সফার করে। কি করে? যোজনী ট্রান্সফার। যদি যোজনী শেয়ার করে, সেই বন্ধনকে আমরা বলবো সমযোজী বন্ধন। আর যদি যোজনী ট্রান্সফার করে, তাহলে সেই বন্ধনকে আমরা বলবো আয়নিক বন্ধন। এই জন্য এইটা আয়নিক বন্ধনের উদাহরণ হিসেবে লিখে নাও, সোডিয়াম ক্লোরাইড। আর এইটা সমযোজী বন্ধনের উদাহরণ হিসেবে লিখে নাও, মিথেন। লিখছো? জি স্যার। ওকে, তাহলে আমাদের যোজনী শেষ, রাসায়নিক বন্ধন নিয়ে আমরা আলোচনা করলাম। আচ্ছা, এইবার তাহলে তুমি আমাকে বলো, এই যে অধাতুগুলো আছে যা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, সালফার, কার্বন, হ্যাঁ, এই প্রত্যেকটা অধাতু, এই অধাতুগুলো মুখস্থ হয়েছে তোমার? জি স্যার। আচ্ছা, এই ধাতুগুলো মুখস্থ হয়েছে? সোডিয়াম, পটাশিয়াম, কপার, সিলভার, গোল্ড, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, লেড, মুখস্থ হয়েছে? জি স্যার। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তুমি বই বন্ধ করে আমাকে বলতে পারবা? জি স্যার। আচ্ছা, আমি তোমাকে এখন খুব গুরুত্বপূর্ণ জি কিছু স্যার। জিনিস বলবো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। সেটা হচ্ছে, যখন আমরা রাসায়নিক বিক্রিয়ায় যৌগ গঠন করব, তখন একজন আরেকজনকে ইলেকট্রন শেয়ার করবে। এখন আমি যদি তোমাকে বলি, তুমি সোডিয়ামের সাথে সালফারের বিক্রিয়া করো, তাহলে যৌগের সংকেতটা কি হবে বলো? হ্যালো? Na2। স্যার। হ্যাঁ, Na2। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, Na2। Na2S। এস, রাইট। তাইলে এটা উচ্চারণ কি হবে বলো? সোডিয়াম। বলছিলাম আইড যুক্ত করতে হবে, পরেরটার সাথে আইড যুক্ত করতে হবে। কার্বন প্লাস অক্সিজেন,
কার্বনের যোজনী কত? অক্সিজেনকে দিছে 4, আর অক্সিজেনের যোজনী কত? 2। বুঝতেছো আমার কথা? স্যার এটা হবে সোডিয়াম সালফাইড। রাইট, সোডিয়াম সালফাইড। এখন আমি আরেকটা বিক্রিয়া দেখাচ্ছি, দেখো। কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া, তাহলে কার্বনের যোজনী 4 দিছে অক্সিজেনকে, আর অক্সিজেনের যোজনী 2 দিছে কার্বনকে। তাহলে এখন 2 দিয়ে যদি ভাগ দেই, তাহলে কার্বন হয়ে যাবে কত? 1, আর অক্সিজেন হয়ে যাবে কত? 2। 2 দিয়ে ভাগ দেওয়া যাবে? হ্যাঁ, এইটাই নিয়ম। যদি আমার দুইটা, যেমন সাপোজ আমি যদি তোমাকে দিই হচ্ছে, যেমন সোডিয়ামের সাথে আমি যদি ক্লোরিনের বিক্রিয়া করি, সোডিয়ামের সাথে ক্লোরিনের বিক্রিয়া করলে সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনী হচ্ছে 1। আর ক্লোরিনের যোজনী কত? ক্লোরিনের যোজনীও 1। তার মানে দুইজনের যদি সমান হয়, সেই ক্ষেত্রে আর এই সংখ্যাগুলো লেখার দরকার নাই, আমরা সরাসরি লিখতে পারি না সোডিয়াম ক্লোরাইড। জি স্যার। কিন্তু যদি দুইজনের যোজনী এক না হয়, যেমন সালফার যোজনী 2 দিছে সোডিয়ামকে, আর সোডিয়াম যোজনী সালফারকে দিছে, এটা তো এক না, তাই না? তাহলে লিখাটা বাধ্যতামূলক। এটা হচ্ছে রুলস নাম্বার 1। যদি দুইজনের সমান হয় তাহলে না লিখলেও চলে, এটা রুলস নাম্বার 2। আর যদি দুইজনের কি হয়, বিভাজন হয় বা গুণিতক আকারে হয়, তাহলে আমরা ভাগ করে এটাকে ছোট করে নিয়ে আসতে পারি, এটা রুলস নাম্বার 3। মনে থাকবে? জি স্যার। তাইলে আমরা যোজনী ট্রান্সফার করে বিক্রিয়া করা পারবো? জি স্যার পারবো। ওকে, এবার 4টা পয়েন্টস লিখো। নাম্বার 1, কালকে দুইটা দুইটা করে বিক্রিয়া করে গুগল ক্লাসরুমে আপ করে দিবে। একটা হচ্ছে ধাতুর সাথে ধাতুর বিক্রিয়া করবা, কি বললাম? ধাতুর সাথে ধাতুর বিক্রিয়া পারবা? স্যার কিভাবে করব? এইটা কি, সোডিয়াম কি ধাতু না অধাতু? স্যার ধাতু। ক্লোরিন কি ধাতু না অধাতু? স্যার অধাতু। তাহলে আমি একটা বিক্রিয়া অলরেডি দেখাই ফেলছি, ধাতু প্লাস এটা তো অধাতুর বিক্রিয়া। ধাতুর সাথে অধাতু। হ্যাঁ, তাহলে এখন যদি আমি বলি এইটা বাদে তুমি আরো 2টা আমাকে ধাতু প্লাস অধাতু বিক্রিয়া করে দেখাবা, পারবা? জি স্যার পারবো। আচ্ছা, তাহলে ধাতু ধাতু কি হবে? সোডিয়াম কি ধাতু? হ্যালো, হ্যালো, হামজা শুনতে পাচ্ছ? হ্যালো, তুমি আবার কেটে জয়েন করো, কথা শোনা যাচ্ছে না।
হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাই তুমি তিনটা বিক্রিয়া করবা। একটা হচ্ছে ধাতুর সাথে ধাতুর বিক্রিয়া। ধরো সোডিয়ামের সাথে বিক্রিয়া করলা গোল্ডের, কথা বুঝতে পারছো? সিলভারের সাথে জি স্যার। বিক্রিয়া করলা ক্যালসিয়ামের, পারবা? জি স্যার, পারবো। ধাতুর সাথে অধাতুর বিক্রিয়া, ধরো কপারের সাথে বিক্রিয়া করলা ফসফরাসের, এরপর জিঙ্কের সাথে বিক্রিয়া করলা সালফারের, পারবা? হ্যাঁ, পারবো। আচ্ছা, ধাতুর সাথে ঋণাত্মক যৌগমূলক, ধরো কপারের সাথে বিক্রিয়া করলা ফসফেটের, হ্যাঁ, অথবা পটাশিয়ামের সাথে বিক্রিয়া করলা সালফেটের, পারবা? জি স্যার। আচ্ছা, এবার স্যার, ঋণাত্মক, আরেকবার বলতে পারি যে ধাতুর সাথে ধাতুর, আবার না, অধাতুর সাথে ধা- অধাতুর, হ্যাঁ, কি বলবো? ধাতুর সাথে কি কি বিক্রিয়া করব? প্রথম হচ্ছে ধাতুর সাথে ধাতু, লিখে নাও, ধাতু প্লাস ধাতু। আচ্ছা। 2 নাম্বার হচ্ছে ধাতু প্লাস অধাতু। ধাতু প্লাস অধাতু। 3 নাম্বার হচ্ছে ধাতু প্লাস ঋণাত্মক যৌগমূলক। এই যে যতগুলো যৌগমূলক দেখতে পাচ্ছ, এই যে এইগুলা সব হচ্ছে ঋণাত্মক যৌগমূলক, বুঝতে পারছি? জি স্যার। এই যে যৌগমূলক লেখা আছে, যেটা পজিটিভ সেটা ধনাত্মক, আর যেগুলো নেগেটিভ সেগুলো ঋণাত্মক। তাহলে ধাতু প্লাস ঋণাত্মক যৌগমূলক। জি স্যার। আর এটা হচ্ছে ধনাত্মক যৌগমূলকের সাথে ঋণাত্মক যৌগমূলকের একটা বিক্রিয়া করবা। ধনাত্মক যৌগমূলকের সাথে আর ঋণাত্মক, যেগুলো আছে এক, ধাতুর সাথে ধাতু, ধাতুর সাথে অধাতু, এগুলোর কয়টা করব? দুইটা দুইটা করে করবা। আচ্ছা। আর 4 নাম্বারটা একটা করবা, কারণ এখানে ধনাত্মক যৌগমূলক একটাই আছে। ঠিক আছে, তুমি অ্যামোনিয়ামের সাথে ফসফেটের বিক্রিয়া করবা, বলে দিলাম। আচ্ছা। তাহলে কালকের হোমওয়ার্ক বুঝছো? পরশু জি স্যার। দিনের। তাহলে পরশুদিন আমি তোমাকে এই ক্লাস ওয়ার্কে তুমি রাসায়নিক বিক্রিয়াগুলা আপ করে দিবা। আচ্ছা। আমি এই যে ক্রিয়েট করে দিচ্ছি। আমাদের এটা কত নাম্বার চ্যাপ্টার যেন? এটা 11, 11 না, এটা হচ্ছে অষ্টম। হুম। আচ্ছা, তুমি ক্যাটায়ন বুঝছো, তুমি অ্যানায়ন বুঝছো, তুমি রাসায়নিক বন্ধন বুঝছো, তুমি যোজনী বুঝছো, তুমি যোজনী তৈরি করার জন্য যে আয়নিত অবস্থা, সে আয়নিত অবস্থা হওয়ার উদ্দেশ্য বুঝছো, যে সে নিষ্ক্রিয় গ্যাস হইতে চায়। জি স্যার। এরপর তুমি রাসায়নিক বিক্রিয়া বুঝছো, কিভাবে যোজনী একজন আরেকজনকে ট্রান্সফার করে, এবং ট্রান্সফার করার পরে 3টা রুলস আমি বলে দিছি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। যে সমান থাকলে লেখার দরকার নাই, যদি গুণিত অবস্থায় থাকে তাহলে ভাগ করে নিতে হবে। ঠিক আছে? এই জি স্যার। তো একটু এই ভিডিওটা আবার দেখে নিও, এবং যে কেমিক্যাল রিঅ্যাকশন গুলো দিছি সেগুলো করে এখানে আপ করে দিও। ক্লিয়ার? আচ্ছা। ওকে, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।